নদীর কথা ভাবলেই তো আমাদের প্রথমে ভাঙনের কথাই মনে আসে, তাই না? কিন্তু নদী যে শুধু ভাঙে না, গড়েও, সেটা কি আমরা ভেবে দেখেছি? একাডেমি অফ জিওগ্রাফির আজকের আলোচনায় আমরা নদীর এই আশ্চর্য সৃষ্টিশীল ক্ষমতা নিয়ে কথা বলবো। চলুন দেখে নেবার যাক নদী তার যাত্রাপথে কিভাবে নতুন নতুন ভূখণ্ড তৈরি করে। তো প্রশ্নটা হলো, নদী ঠিক কিভাবে নতুন ভূমি তৈরি করে? আমরা তো খবরের কাগজে খালি নদী ভাঙনের কথাই শুনি, কিন্তু এর ঠিক উল্টো পিঠে লুকিয়ে আছে নদীর এক গঠনমূলক চরিত্র। আজ আমরা নদীর সেই সৃষ্টিশীল কাজগুলোকেই একটু কাছ থেকে দেখব। নদীর এই নতুন ভূমি তৈরির ক্ষমতাকে ভূগোলের ভাষায় বলা হয় সঞ্চয় কাজ। ব্যাপারটা খুব সহজ। ভাবুন তো, নদী যখন পাহাড়ি পথে দ্রুত বেগে ছোটে তখন সে সঙ্গে করে অনেক নুড়ি, বালি, পলি বয়ে নিয়ে আসে। কিন্তু যেই না তার গতি কমে যায় তখন ওইসব বোঝা আর বয়ে নিয়ে যেতে পারে না। তখনই শুরু হয় জমা করার পালা, আর তাতেই জন্ম নেয় নতুন নতুন সব ভূমিরূপ। চলুন নদীর যাত্রাপথের একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়া যাক। ঠিক সেইখানে যেখানে খরস্রোতা পাহাড়ি নদী হঠাৎ করে শান্ত সমতল ভূমিতে নেমে আসে। নদীর গতির এই আকস্মিক পরিবর্তনের মধ্যেই কিন্তু আমাদের প্রথম ভূমিরূপের রহস্যটা লুকিয়ে আছে। এই ভূমিরূপটার নাম হল পলল ব্যাজনী বা অ্যালুভিয়াল ফ্যান। এটা আসলে একটা পাখা বা শঙ্কুর মতো দেখতে ভূমিরূপ, যেটা নদীর বয়ে আনা পলি জমে তৈরি হয়। আর এটা ঠিক তখনই তৈরি হয় যখন পাহাড় থেকে নামার পর নদীর গতি হঠাৎ করে অনেকখানি কমে যায়। এর তৈরির প্রক্রিয়াটা একদম সহজ। প্রথমত, নদীটা সবে পাহাড় থেকে সমভূমিতে এসে নামল। দ্বিতীয়ত, ঢাল কমে যাওয়ার সাথে সাথে নদীর শক্তিও গেল কমে। আর এর ফল, তৃতীয় ধাপে নদী তার সঙ্গে বয়ে আনা নুড়ি, বালি, পাথর সবকিছু পর্বতের ঠিক গোড়াতে জমা করতে শুরু করে দেয়। এর নাম পলল ব্যাজনী কেন, সেটা এই ছবিটা দেখলেই একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, জমে থাকা পলিগুলো মিলে যে ভূমিরূপটা তৈরি হয়েছে সেটা দেখতে ঠিক যেন একটা হাত পাখার মতো। এই সহজ মিলটা মনে রাখলেই পলল ব্যাজনী আর কখনো ভুল হবে না। আচ্ছা, কি কি জমে এই বিশাল পাখাটা তৈরি হয়? মূলত নদীর বয়ে আনা বড় বড় পাথরের টুকরো, নুড়ি, কাকর আর বালি। এর একটা চমৎকার উদাহরণ দেখতে হলে কিন্তু আমাদের দেশেই যাওয়া যায়। হরিদ্বার আর ঋষিকেশের কাছে গঙ্গার সমভূমিতে এটা দেখা যায়। আর একটা মজার ব্যাপার হলো, অনেক সময় দুটো বা তার বেশি শঙ্কু পাশাপাশি মিলে গিয়ে আরও বড় একটা ভূমিরূপ তৈরি করে ফেলে। চলুন এবার নদীর স্রোতের সাথে আরও কিছুটা এগিয়ে যাওয়া যাক। মধ্য আর নিম্নগতিতে নদী আমাদের আরও এক ধরনের উর্বর জমি উপহার দেয়। এবার আমরা সেই প্লাবনভূমির গঠন নিয়ে জানব। প্লাবনভূমি নামটা শুনলেই কিন্তু অনেকটা বোঝা যায়, তাই না? এটা হলো নদীর মধ্য আর নিম্নগতিতে তৈরি হওয়া এক বিশাল সমতল এলাকা। আর এর জন্ম হয় বন্যার সময় নদীর জমা করা পলি থেকে। এক কথায় বললে এটা হলো বন্যারই দান। এর প্রক্রিয়াটাও খুব যুক্তিসঙ্গত। যখন বন্যা হয় তখন নদীর জল দুই কূল ছাপিয়ে বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। জলের সাথে মিশে থাকা পলি, বালি আর কাদা তখন সেই শান্ত জলে থিতিয়ে পড়ে। পরে বন্যা কমে গেলে পড়ে থাকে উর্বর পলির এক নতুন আস্তরণ, যা বছরের পর বছর জমে নতুন একটা ভূমিভাগ তৈরি করে। আমাদের দেশে এর সেরা উদাহরণ কোথায়? ভাবুন তো, বিহারে গঙ্গা নদীর দুই পাড়ের কথা, কিংবা আসাম উপত্যকায় ব্রহ্মপুত্র নদের বিশাল চরের কথা। এই যে বিস্তীর্ণ প্লাবনভূমিগুলো, এগুলোই কিন্তু আমাদের কৃষির প্রাণকেন্দ্র। এবার আমরা দেখব নদী কিভাবে সময়ের সাথে সাথে নিজেকেই নিয়ন্ত্রণ করার জন্য একটা আশ্চর্য ব্যবস্থা গড়ে তোলে। সে নিজেই নিজের দুই তীরে প্রাকৃতিক বাঁধ তৈরি করে। চলুন দেখি এটা কিভাবে সম্ভব হয়। এই স্বাভাবিক বাঁধ বা ন্যাচারাল লেভি হল নদীর দুই তীরে স্বাভাবিকভাবেই তৈরি হওয়া উঁচু পাড়। আর এটাও তৈরি হয় বন্যার সময় জমা হওয়া পলি, বালি আর কাদা দিয়ে। এর গঠন প্রক্রিয়াটা বেশ ধীরগতির। বন্যার জল যখন নদীর পাড় ছাপায় তখন জলের গতি পাড়ের কাছে সবচেয়ে বেশি কমে যায়। ফলে ভারী পলি আর বালিগুলো বেশি দূর যেতে পারে না, একদম পাড়ের ধারেই জমা হয়। প্রতিবার বন্যার সময় একটু একটু করে জমতে জমতে নদীর দুই পাড় ধীরে ধীরে বাঁধের মতো উঁচু হয়ে ওঠে। এই স্বাভাবিক বাঁধ সাধারণত নদীর নিম্ন প্রবাহে সবচেয়ে বেশি দেখা যায়।
আমাদের ভাগীরথী হুগলি নদীর প্রবাহপথে এটা খুব স্পষ্ট। শুধু তাই নয়, বিশ্ববিখ্যাত নীল নদের তীরেও এমন স্বাভাবিক বাঁধ রয়েছে। তাহলে প্লাবনভূমি আর স্বাভাবিক বাঁধের মধ্যে আসল তফাৎটা কোথায়? খুবই সহজ। প্লাবনভূমি তৈরি হয় নদীর থেকে অনেক দূরে, একটা বিশাল এলাকা জুড়ে পলি জমে, আর স্বাভাবিক বাঁধ তৈরি হয় ঠিক নদীর দুই তীরে পলি জমার ফলে। দুটোই বন্যার ফল, কিন্তু জমার জায়গাটা একদম আলাদা। আমরা তো 3টে প্রধান ভূমিরূপ দেখলাম, কিন্তু এর গুরুত্বটা শুধু ভূগোলের বইতেই আটকেনি। এই যে ভূতাত্ত্বিক প্রক্রিয়াগুলো, এগুলো কিন্তু মানব সভ্যতার ইতিহাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সংক্ষেপে বললে, নদী পর্বতের পাদদেশে পলল পাখা তৈরি করে নতুন জমি বাড়ায়, বিস্তীর্ণ প্লাবনভূমি তৈরি করে আমাদের উর্বর কৃষিক্ষেত্র উপহার দেয়, আর স্বাভাবিক বাঁধ তৈরি করে বন্যা থেকে আমাদের কিছুটা সুরক্ষা দেওয়ার চেষ্টা করে। এসবই হল নদীর এক সৃজনশীল উত্তরাধিকার। তাহলে আলোচনার শেষে প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়, প্রাচীন মিশর থেকে শুরু করে সিন্ধু সভ্যতা বা আজকের আধুনিক সভ্যতা, সবাই কি নদীর এই গঠনমূলক কাজের উপর নির্ভরশীল নয়? নদীর এই উর্বর মাটির দান ছাড়া আমাদের ইতিহাস, আমাদের সভ্যতা কি আজকের এই চেহারায় পৌঁছাতে পারত? উত্তরটা হয়তো আমাদের চারপাশেই ছড়িয়ে আছে।